তুমি একটু বসো, আমি নাপা নিয়ে আসি। ভীষণ মাথা ব্যথা করছে, জ্বর আসবে বোধহয়। মিতুলের রাগ হলো। এত কৈফিয়ত কি চেয়েছে ভাই? নিজের পেট শান্তি করে এখন তুই ওষুধ খাবি নাকি বৃষ্টির পানি খাবি? খা। সে রূপকে কথার জবাব দিল না। মমতা বেগম ফোনের ওপাশ থেকে বলছেন, কোথায় আছিস এখন? ক্যাম্পাসে। রূপক ছাতা দিয়েছে তোকে? তুমি তাকে কেন ছাতা দিয়ে পাঠিয়েছো? ও নিচে যাচ্ছিল তাই, তুই তো ছাতা নিলি না। ইচ্ছে করেই নেইনি। রাগ করে খেলিও না। তুমি বাসায় ঘুমাও মা, আমি রাখছি। মিতুল ফোন কেটে দিয়ে আবারও চুপ করে বসে এলো। একবার ভাবলো সে নিজেই সিঙ্গারা কিনে খাবে, পরে আবার ভাবলো রূপক এসে দেখলে তাকে নিয়ে মজা উড়াতে পারে। রূপক যাওয়ার পরই না হয় খাবে। সে বাইরে তাকালো, বৃষ্টি বেড়েছে আবার। এক পশলা বৃষ্টি মাথায় নিয়ে একটা সুন্দরী মেয়ে ক্যাফেতে এলো তখন। পেছনে এলো একজন পুরুষ। পুরুষটি মিতুলের চেনা, প্রথম বয়সের আবেগ ভালোবাসা, যার নাম নওশাদ। সে একটু নড়েচড়ে বসলো, কেমন যেন অস্বস্তি অনুভব হচ্ছে তার। একা বলেই হয়তো অস্বস্তিটা ক্রমান্বয়ে পাল্লা দিয়ে বাড়ছে। অন্তত তার উপস্থিতিতে এরকম অস্বস্তি তো হবে না। ভেতরে আসার পর নওশাদের সাথে তার চোখাচোখি হয়ে গেল। নওশাদ যে মিতুলকে দেখে অবাক হয়েছে সেটা তার চোখের ভাষাতে স্পষ্ট। এখানে বসবো? চৈতির প্রশ্ন শুনে নওশাদ দৃষ্টি ফিরিয়ে নিল। স্মিত হেসে বলল, বসুন। চৈতি বসেছে মিতুলের দিকে পিঠ করে। আর ওর সম্মুখে চেয়ারে নওশাদ। এখান থেকে স্পষ্টই সে মিতুলকে দেখতে পাচ্ছে। চৈতিকে রেখে এসে চৈতিকে রেখে যে মিতুলের কাছে আসবে সেটাও পারছে না আপাতত। সেই মুহূর্তে মিতুলকে অসম্ভব রকম অস্বস্তির হাত থেকে বাঁচাতেই রূপক চলে আসে। তার হাতে প্যাকেট। মিতুল জানতে চাইল, কি এগুলো? পরোটা আর ডিম ভাজি, খেয়ে নাও। সামনে চেয়ারে বসে চুল ঝাঁতে ঝাঁতে বলল রূপক, আপনি না ওষুধ আনতে গেলেন? এনেছি, সঙ্গে তোমার খাবারও। সকালে তো খাওনি। এটাও কি মা আপনাকে বলেছে? তোমার কি ধারণা আমি মন বিশেষজ্ঞ? মন পড়তে পারি? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, এসব মন টন আমি বুঝি না। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। এত দূর গিয়ে এগুলো না এনে সিঙ্গারা সমোচা খাওয়ালেই তো হতো। ওগুলো বাসি। বলেছে আপনাকে। তোমার সঙ্গে তর্ক করতে চাইছি না, চুপচাপ খেয়ে নাও। পেটে ক্ষুধার যন্ত্রণা থাকা মিতুল নওশাদের কথা যেন বেমালুম ভুলে গেছে। সে খাবার খাচ্ছে চুপচাপ। রূপকও ওষুধটা খেয়ে নেয়। চৈতি কফিতে চুমুক দিয়ে বলল, আমার হয়তো এভাবে চলে আসাটা ঠিক হয়নি, তাই না? নওশাদের মন মিতুলের দিকেই পড়ে আছে। তার চেয়েও বেশি মনে কৌতূহল হচ্ছে এটা জানার জন্য যে সাথে ছেলেটাকে। সে উদাসীনভাবে চৈতিকে বলল, না, না, ইট ইজ ওকে। ওই দিন বাসায় চলে গেলাম, আজ আবার কলেজে। নিজের কাছে এই বিষয়টা খারাপ লাগছে। আপনি বা আমাকে কিভাবে দেখছেন কে জানে? নওশাদ এবার চৈতির দিকে তাকালো, বিনয়ী হয়ে বলল, আমি সত্যি আপনাকে নিয়ে কিছু ভাবছি না, সব কিছুই স্বাভাবিকভাবে নিচ্ছি। আপনি শুধু শুধু নিজের ফ্রেম করবেন না প্লিজ। আমি আসলে যে কথাটা বলতে এসেছিলাম, আপনি নাকি এখন বিয়ে করতে চাচ্ছেন না? নওশাদ ভিতরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণটা কি জানতে পারি? বিশেষ কোনো কারণ নেই আসলে। বিয়ের জন্য মেন্টালি যেই প্রিপারেশনটা দরকার সেটা এখন আর আমার নেই। সংসারের দায়িত্ব নেওয়ার জন্য আমার সময়ের দরকার। কতটা সময় দরকার? নওশাদের চোখে চোখ রেখে জানতে চাইল চৈতি। ওই চোখে আবে ওই চোখে আবেদন, আকুলতা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা স্পষ্ট। নওশাদ বিভ্রান্তিতে পড়ে যায়। দৃষ্টি সরিয়ে বলে, আমি আসলে সময় সঠিক জানি না। যদি বলি আমি আপনার জন্য অপেক্ষা করব? এটা না করলে বোধহয় ভালোই হবে। আমি কবে না কবে বিয়ে করি তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি ঠিক ঠিকানা ছাড়াই অপেক্ষা করতে চাই। আপনার হয়তো আমাকে এখন অনেকটা ছোট কিংবা ছ্যাঁচা টাইপ মেয়ে মনে হতে পারে, কিন্তু আমি আসলে স্পষ্টভাষী। মনের মাঝে কিছু লুকিয়ে রাখতে পারি না। আমার মা নেই, ছোটবেলা থেকে বাবার কাছে বড় হয়েছি। মনের সকল কথা বাবাকে বলা যায় না, তাই আমি নিয়মিত ডায়েরি লিখতাম, এখনও লিখি। বাবা যেদিন আপনার ছবি দেখালো, আপনার সম্পর্কে আমায় বলল, আমার কেন জানি না আপনাকে সামনে থেকে না দেখিয়ে ভালো লেগে গেছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে নিয়ে অনেক কথাই আমার ডায়েরিতে লেখা আছে। এখন এত অল্প সময়ে ভালো লাগাকে আপনি ভালোবাসা
পাগলামি, মোহ যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে নিষেধ করতে পারবেন না। নওশাদ বাখারা, তার শব্দভাণ্ডারে উত্তর দেওয়ার মতো কোনো শব্দ নেই যা দিয়ে সে বাক্য বুনবে। হঠাৎ করে মনে হচ্ছে দমকা হাওয়া এসেছে। আচ্ছা, মিতুলের সাথে যদি তার দেখা না হতো তাহলে কি সে চৈতিকে বিয়ে করতে রাজি হয়ে যেত? শুধুমাত্র মিতুলের জন্যই কি সে সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইছে? চৈতি নওশাদের নিস্তব্ধতাকে মুচকি হেসে উড়িয়ে দিয়ে বলল, আমার কোনো উত্তরও চাই না। আচ্ছা, আমরা চাইলে কি এখন বন্ধুর মতো থাকতে পারি না? বন্ধুদের আবদার ফেরানো মুশকিল। তার চেয়েও বেশি মুশকিল হয়ে যায় যখন একটা মেয়ে যে বন্ধুত্বের হাত বাড়ায়। নওশাদ চৌতির মনকষ্ট আর পাড়াতে চাইল না। সহাস্যে বলল, অবশ্যই। চৌতির ঠোঁটে ঈষৎ হাসি। এতটুকু হাসি নওশাদ খেয়াল করলো। যার মা নেই তার হয়তো দুপুরে কেউ থেকেও নেই। এই একটা জিনিসই নওশাদকে ভেতর থেকে আঘাত করেছে। সে পুরোদমে বলতে পারছে না, আপনি আমার জন্য অপেক্ষা করবেন না প্লিজ। মিতুলের খাওয়া শেষ। সে ফোনে সময় দেখে বলল, আমার ক্লাস শুরু হবে এখন, উঠতে হবে। রূপকও উঠে দাঁড়ালো, ছাতা এগিয়ে দিয়ে বলল, এটা রাখো। আমার ছাতা লাগবে না, এক দৌড়ে ক্লাসে চলে যাব আমি। পা পিছলে পড়লেই আলুর দম। কিচ্ছু হবে না, আপনি ছাতা নিয়ে যান। আর বৃষ্টিতে ভেজার প্রয়োজন নেই। আপনার মা যদি জানতে পারে আমার জন্য আপনার জ্বর এসেছে তাহলেই হলো, একদম কাবাব বানিয়ে ফেলবে আমাকে। আমার মা এতটাও রাগী নয়। ঘেচু। আচ্ছা যাই এখন আমি, টাটা। মিতুল, ছাতা নিয়ে যাও। মিতুল বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে উত্তর দিল, লাগবে না, আপনি নিয়ে যান, জ্বর যেন না আসে, খবরদার। মিতুলের বলা কথাটি রূপক ছাড়াও আরও দুজন শুনেছে, নওশাদ এবং চৈতি। যদিও মিতুল রূপকের মায়ের ভয় জ্বর না আসার সতর্কতা জারি করেছে, তথাপি চৈতি বিষয়টা নিল অন্যভাবে। মুচকি এসে বলল, কি কিউট! নওশাদ শুনে বলল, কি কিউট! আপনি শুনছেন না মেয়েটার কথা? নিজে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, অথচ ছেলেটাকে বলছে জ্বর যেন না আসে। এই ছোটোখাটো কেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে। তাহলে আপনিই বলুন, এই বিষয়গুলো কিউট নয়? নওশাদ না চাইতে ঔষধ হাসি ঠোঁটে রেখে বলল। হুম। বাড়িতে ফিরে টানা 2 ঘন্টা ঘুমালো রূপক। ঘুম যখন ভাঙে তখন মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। শরীরের তাপমাত্রা অনেক বেশি, না পাতে কাজ হয়নি। জ্বরে পেয়ে বসেছে তাকে। টিয়া বেগম রূপকের রুমে এসে গায়ে হাত রেখে বললেন, কিরে, এতক্ষণ ধরে শুয়ে আছিস কেন? উঠ, খাবি না? রূপক ঘুম জড়ানো গলায় বলল। ভালো লাগছে না। টিয়া বেগম ছেলের কপালে হাত রেখে বিস্মিত কণ্ঠে বললেন, জ্বর এসেছে? বৃষ্টিতে কেন ভিজেছিস তুই? অনেক দিন হয়েছে ভিজি না, তাই আজ হঠাৎ ইচ্ছে হলো। এখন ইচ্ছের ফল ভোগ করতে মজা লাগছে না? এইটুকুন জ্বর ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না তো। হ্যাঁ, তুই তো চিন্তা করো না বলেই খালাস। জ্বালা যন্ত্রণা সব আমার। রাগে গজগজ করতে করতে তিনি ড্রয়িং রুমে গেলেন স্বামীকে ডাক্তারের কাছে পাঠানোর জন্য। রূপক ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিয়ে এলো। এই জ্বর সহজে ছাড়বে বলে মনে হয় না। সে জানালা দিয়ে বাইরে তাকালো, এখনও বৃষ্টি হচ্ছে। আজকে আকাশের খুব বেশি মন খারাপ। মিতুল তো সম্ভবত এখনও বাড়ি ফেরেনি, সাথে ছাতাও নেই। আসবে কী করে মেয়েটা? ক্লাসের এক কোণে মনমরা হয়ে বসে আছে মিতুল। আজ রায়া আরশি কেউই আসেনি। এমনিতেও ছাত্রছাত্রীর উপস্থিতি আজ একেবারেই কম। কোনোভাবেই মিতুলের রাগ কমছে না, মেজাজ শান্ত হচ্ছে না। সকাল থেকে একটার পর একটা মেজাজ খারাপের ঘটনা ঘটেই যাচ্ছে। ক্লাসে আসার পর থেকেই তার মেজাজ খারাপ হয় রায়া আর আরশির উপর। ওরা কেন আসলো না ক্লাসে? এখন নিজেকে কতটা একাকী লাগছে। সে 3টে ক্লাস করে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল। আর বসে থাকা সম্ভব নয়। নিচে নেমে বারান্দায় এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। এরকম ঝুম বৃষ্টিতে একা একা ভিজে বাড়িতে ফেরাটা কি ঠিক হবে? ক্লাস করতেও তো ভালো লাগছে না, কি করা যায়? ক্লাস নেই? আচানক প্রশ্নের বাণে মিতুল ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। অনেককে দেখে অবাক হয়ে বলল, আপনি এখানে? অবাক হয়েছেন? ভীষণ। আচ্ছা, তা এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টির মধ্যে বাড়ি ফিরবো কি করে বুঝতে পারছি না, ছাতাও আনিনি। আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। কিভাবে? বাড়িতে পৌঁছে দেব। না না, লাগবে না, আমি যেতে পারবো। যেতে পারবেন জানি, কিন্তু বৃষ্টির মধ্যে একা একা বাড়িতে না ফেরাই ভালো। কেন?
একা গেলে কি হবে? আগুন সুন্দরী মেয়ে বৃষ্টিতে একা বাড়ি ফিরবে বলা তো যায় না, কার আবার নজর পড়ল। মিতুল ভ্রু কুচকে বলল। ফ্লার্ট করছেন? অনেক হেসে বলল। হ্যাঁ একটু, ভবিষ্যৎ বেআইন হবেন বলে কথা, একটু আধটু ফ্ল্যাট তো করাই যায় তাই না? রিনভি আপু বিয়েতে রাজি হয়েছে? হয়ে যাবে, বাবা মায়ের আদর্শ এবং বাধ্যগত মেয়ে কিনা। আমার তো ভেবেই খুশি লাগছে। আপনার বোন যা কিউট, মাশাল্লাহ। দেখতে হবে না কার বোন। মিতুল হাসল। অনেক জিজ্ঞেস করলো। তো এখন কি আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার অনুমতি পেতে পারি ম্যাম? মিতুল হেসেই বলল। হ্যাঁ। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি বাইক নিয়ে আসছি। মিতুল মাথা নাড়ালো। অনেক যখন বাইক নিয়ে এলো তখন মিতুল বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই তো সেই ছেলে যে তাকে পরপর দুবার সাহায্য করেছিল। তার মানে বাইকওয়ালা এবং অনেক একজনই। এজন্যই কি সেদিন অনেককে তার খুব চেনা চেনা লাগছিল। মিতুলকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে অনেক হেসে বলল। আসুন। আপনি? হ্যাঁ আমি। এবার চিনতে পেরেছেন? আপনি গতকাল পরিচয় দেননি কেন? এই যে সারপ্রাইজ দেব তাই। আপনি ভীষণ ফাজিল। আমরা ভিজে ভিজে যাব? আমার কাছে ছাতা আছে, চাইলে নিতে পারেন। হুম, না, বাইকে ছাতা নিয়ে যেতে ভালো লাগবে না, আজ বরং ভিজেই যাই। মিতুল যখন অনেকের বাইকে উঠে বসছিল, নওশাদ তখন ক্লাস নিতে যাওয়ার জন্য টিচার্স রুম থেকে বের হয় এবং তার চোখের পলকেই অনেক মিতুলকে নিয়ে চলে যায়। মিতুল তাকে না দেখলেও নওশাদ ঠিকই ওদের দেখেছে। ভারী ভারী বৃষ্টির ফোঁটা মিতুলের চোখে মুখে আছড়ে পড়ছে। অনেক তখন বলল। আমার হেলমেট খুলে ফেলুন তো। কেন? বৃষ্টিতে পুরোপুরি ভিজতে পারছি না। বাইক চালাতে অসুবিধা হবে, বৃষ্টির জন্য আমি ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছি না। তাহলে থাকুক, চা খাবেন? হুম, আমি বাইরে চা খাই না। অনেক আর কিছু বলল না। এক বছর তো যাওয়ার পথে বাড়ির ঠিকানাটা জেনে নিল। আর কোথাও না থেমে অনেক সরাসরি মিতুলদের বাড়ির সামনে বাইক থামালো। উপরে বারান্দা থেকে তখন দুজনকে একসঙ্গে দেখতে পায় রূপক। শ্রাবণে ফাল্গুন ধারার মতো চিরাচরিত এক অকৃত্রিম অপরিচিত অনুভূতির প্রবাহ বুকের কোথাও যেন বয়ে গেল রূপকের। মিতুলের প্রাণবন্ত হাসিতেই আখিত হয়তো মুগ্ধ হচ্ছে, কিন্তু মনটা কেমন যেন রোশনালে ফেটে পড়ছে। এমন কেন হচ্ছে কে জানে। সে আর বারান্দায় দাঁড়ালো না, রুমে চলে এলো। মিতুল অনেকবার করে বলার পরও অনেক বাসা এলো না। গেট থেকেই বিদায় নিয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর মিতুল ভেতরে গেল। তাকে এমন ভেজা অবস্থায় দেখে মমতা বেগমের বিস্ময়ের সীমা রইল না। তিনি কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছেন। মিতুল রুম পর্যন্ত যেতে যেতে ড্রয়িং রুম সহ নিজের রুমের ফ্লোর গোসল করিয়ে ফেলেছে। ওয়াশরুমে ঢোকার পর মায়ের বাণী শুরু হলো। তিনি প্রচণ্ড রাগারাগি করলেন বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু মিতুল তো মিতুলই, সে যেন থোড়াই পরোয়া করলো। মমতা বেগম রাগ প্রকাশ করতে করতে রুমের পানি মুছলেন। মিতুলের গোসল শেষ হলে সে রুমে এসে শুয়ে পড়ে। আজ একটা জম্পেশ ঘুম হবে। খাওয়ার জন্য কয়েকবার ডাকলেও সে উঠল না। আরামের ঘুম এখন আর সে হারাম করবে না। তার নাকচ মা মেনে নিলেও জ্বর মেনে নিল না। জম্পেশ ঘুমের মাঝে এসেই মিতুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, জ্বরে শরীর কাঁপছে, বার্ধ এক বমি করাও শেষ। মুখের রুচি তুঙ্গে, কোনো খাবারই তিতকুটে স্বাদের জন্য মুখে তুলতেই পারছে না। অফিস থেকে ফিরে মেয়ের অবস্থা দেখে যার পর নাই অবাক হন তোয়েব রহমান। তার ফুলের মতো মেয়েটার একই অবস্থা হলো। একদিনই যেন শুকিয়ে কাবু হয়ে গেছে। তিনি আর ফ্রেশ হলেন না। ওই অবস্থাতেই মিতুলকে নিয়ে ছুটলেন ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একগাদা ওষুধ দিয়ে দিলেন। বাড়ি ফিরে তিনি নিজেই মেয়েকে জোর করে দুমুঠো ভাত খাইয়েছিলেন। খাবার খেয়ে মিতুল থম মেরে বসে আছে। পেটের ভিতর থেকে খাবার যেন গলায় এসে আটকে আছে, বমি আসবে নির্ঘাত। টুটুলও অফিস থেকে ফিরে এসে দেখে বাবা মা মিতুলের রুমে। যত ঝগাঝাটি করুক, রাগাক ভালোবাসে বোনকে তার চেয়েও বহুগুণে। ও অসুস্থ থাকলে বাড়িটা তখন আর বাড়ি বলে মনে হয় না, ধ্বংসপুরী লাগে। টুটুল মিতুলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে মায়ের উদ্দেশ্যে বলল। জ্বর এলো কি করে? বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরেছে। মলিনমুখী উত্তর দিলেন মমতা বেগম। আর কিছু বলার অবকাশই পেল না কেউ।
মিতুল মুখ ভরে বমি করা শুরু করলো। টুটুলের হাত শার্ট মাখামাখি। মমতা বেগম জলদি এগিয়ে এসে মিতুলকে সরাতে চাইলেন। টুটুল হাতের ইশারায় বারণ করলো। মিতুলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে সে। তৈব রহমান অস্থির হয়ে পড়েছেন। বমি করে মিতুল ক্লান্ত, শরীরে অবশিষ্ট শক্তি নেই আর। টুটুল মাকে বলল, ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দাও। তৈব রহমান স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বললেন, কি দরকার ছিল বৃষ্টির মধ্যে মেয়েটাকে কলেজে পাঠানোর? হয়তো কোনো দরকার ছিল, কিন্তু মিতুলের পড়াশোনার ব্যাপারে তারই তো কঠোরতা সবচেয়ে বেশি। ঠিকমতো ক্লাস না করলে তিনি রাগ দেখান, বকেন। আর এখন উল্টো কথা বলে স্ত্রীর উপর রাগ দেখাচ্ছেন। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দোষটা মিতুলেরই। সে যদি ছাতা নিয়ে যেত কিংবা বৃষ্টিতে না ভিজত, তাহলে এই হতচ্ছাড়া জ্বর তাকে পেয়ে বসতো না। টুটুল বাবাকে শান্ত করতে বলল, তুমি আম্মুর ওপর রাগ দেখাচ্ছ কেন? আম্মু কি ওকে বৃষ্টিতে ভিজতে বলেছে? দোষ কারণ না, দোষ আমার কপালের। তুমি প্লিজ সহ আব্বু, ঠিক মতো মেডিসিন খেলে আর যত্ন নিলে সুস্থ হয়ে যাবে। এরপর টুটুল নিজের রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। মিতুলের জায়গায় অন্য কেউ বমি করলে কি সে বরদাস্ত করতো? টানা 3 দিন জ্বরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে মিতুলকে। যেদিন জ্বর যে একেবারে চলে গেছে ঠিক তাও না, আগের চেয়ে কিছুটা কমেছে। শরীর আগের মতোই দুর্বল। রায়া আর সে এসেছে আজ। ওরা মিতুলকে দেখে ভীষণ আফসোস করে বলল, 3 দিনে এত শুকিয়ে গেছো? কপাল, তোমরা যদি সেদিন আসতে তাহলে কি আর আমি বৃষ্টিতে ভিজতাম? কি করব বলো, বৃষ্টির মধ্যে একদম বের হতে ইচ্ছে করে না। আর এমন হবে না, গেলে 3 জনে একসাথে যাব, আর না গেলে কেউই যাব না। বলল আরশি। মিতুল মৃদু হাসল। মমতা বেগম নাস্তা দিয়ে দুজনের সাথেই টুকটাক কথা বলে গেছেন। ওরা নাস্তা খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। চলে যাওয়ার মুহূর্তে রায়া বলল, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। মিতুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রায়া বলল, নওশাদ স্যার গতকাল তোমার কথা জিজ্ঞেস করেছে, তোমরা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আগে আমি তার কাছেই প্রাইভেট পড়তাম। কি বলেছে? ও আচ্ছা, তুমি কলেজে কেন আসো না সেটাই জিজ্ঞেস করলো। আর তোমার নাম্বার নিয়েছে। গতকালই? হ্যাঁ, ফোন দেয়নি? না। পরে দিতে পারে। আচ্ছা শোনো, এখন আমাদের উঠতে হবে, সন্ধ্যা হয়ে যাবে ফিরতে ফিরতে। তুমি তো মনে হয় আগামীকালও যাবে না কলেজে। না গো। দ্রুত সুস্থ হও ডিয়ার, একসাথে এখনো কত চিল করা বাকি আমাদের। মিতুল দুর্বোধ্য হাসল। আরশি আর রায়াও হেসে বলল, এখন তাহলে উঠছি, নিজের খেয়াল রাখো, ঠিকমতো মেডিসিন নাও। তোমরা আবার এসো। মিতুল ওদেরকে ড্রয়িং রুমের দরজা পর্যন্ত এগিয়ে দিল। শুভ্র রঙের কাপে বাদামি রঙের পানীয় জলটি হলো চা। নওশাদ একজন তুখোর চা প্রেমী। দুনিয়ার সমস্ত কিছু একদিকে আর অন্যদিকে চা। চাকে সে কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারে না। সে এখন আছে চৈত্রদের বাসায়। তার সামনে সুন্দর ডেকোরেশনের কাপে রাখা আছে ধোয়া ওঠা গরম চা। সে চায়ে এখনও চুমুক দেয়নি। ফোনের স্ক্রিনে বারংবার ডায়াল প্যাডে সেভ করা মিতুলের নাম্বারে কল দিতে গিয়েও ব্যাকে ফিরে আসছে। গতকাল রাত থেকে নাম্বার নেওয়ার পর থেকেই চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কল করার মতো সাহস কেন জানি করে উঠতে পারছে না। কল করে সে বলবেই বা কি? স্বাভাবিক কথোপকথন হয়তো হতে পারে, এই যেমন মিতুল কলেজে কেন আসছে না, কি হয়েছে, কেমন আছে, যদিও এর বেশিরভাগ উত্তরই তার জানা আছে। তথাপি তার কথা বলার প্রসঙ্গ এগুলো ছাড়া অন্য কিছু আর নেই। সংশয়, সংকোচ নামক দুটো শব্দ তার মনে আধিপত্য বিস্তার করে বসে আছে। কোনোভাবেই জড়তার সামনে টিকতে পারছে না, নিতে পারছে না মিতুলের কোনো খোঁজও। ভীষণ অস্থিরতার দ্বারস্থ হয়ে সে চায়ে চুমুক দিল। চায়ের সাথে সে দু চোখের পাতা বন্ধ করে বলল, আহ। চা দিয়ে যাওয়ার সময় জ্যোতি বলেছিল সে নিজের হাতে বানিয়েছে। খেয়ে যেন জানায় কেমন হয়েছে। বলাই বাহুল্য, নওশাদের মনে হচ্ছে চায়ের স্বাদ অমৃত। সত্যি মিটা ভালো চা বানায়। সে মূলত জ্যোতিদের বাড়িতে এসেছে তার মাকে নিয়ে যাওয়ার জন্য। আজ সকালে শামসুন নাহার জ্যোতির বাসায় এসেছেন। অবশ্যই জ্যোতির জোরাজুরির জন্য তাকে আসতে হয়েছে। এছাড়া মা হারা মেয়েটার আবদার তিনি ফেলতে পারেনি। হাজার হোক তিনিও একজন মা কি না। দুপুরে ছেলেকে ফোন করে জ্যোতির বাসায় এসে লাঞ্চ করতে বলেছিলেন। নওশাদ অবশ্য আসেনি। দুপুরে খাবার সে হোটেলেই খেয়ে নিয়েছে।
ক্লাস শেষ করে বিকেলে এসেছিল মাকে নেওয়ার জন্য, কিন্তু চৈতি এত জলদি যেতে দিতে রাজি নয়। ডিনার করে তারপরেই এখান থেকে যাওয়া হবে। নওশাদ খেয়াল করে দেখলো মায়েরও এতে সম্মতি রয়েছে। তিনি নিজেও চৈতিকে রেখে এখনই যেতে চাচ্ছেন না। আগত নওশাদকেও এখানে থেকে যেতে হলো। এখন সন্ধ্যা, তাকে বিশ্রাম করার জন্য গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে। রাতের রান্নার আয়োজন করছে চৈতি এবং মা। রান্নাঘর থেকে দুজনে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসছে। মেয়ে মানুষ এত অদ্ভুত কেন, এত অল্প সময়ে এতটা আপন করে নেয়, আবার অল্প সময়ে ঘৃণার পানে জর্জরিত করে ফেলে। সেই কথাটি হয়তো সে মিতুলকেও উৎসর্গ করেই বলেছে। সেই যে চা এবং নাস্তা দিয়ে গিয়েছিল, এরপর আর চৈতে আসেনি। এমনিতে তার চোখে মুখে নওশাদের জন্য অপরিসীম চাওয়া পাওয়া দেখেছে, তবে আজ সেটা যেন স্থির। আজ সারাটার সময় শুধুমাত্র মাকে ঘিরেই। এই মেয়েটা যদি মা বেঁচে থাকতো তাহলে নিঃসন্দেহে তিনি একজন সুখী মা হতেন। নওশাদের ভীষণ মায়া, কষ্ট, আফসোস হয় চৈতির জন্য।